আপনি যদি 90 দশকের হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই বাচ্চাটিকে চিনতে পেরেছেন। আর এই বাচ্চাটির করা মজার কর্মকাণ্ড দেখে আপনারা হাসতে হাসতে লুটুপুটি খাবেন। তাহলে চলুন শুরু করা যাক SM মুভিজ স্টোরির আজকের নিবেদন। গল্পটি আমেরিকার শিকাগো শহরে থাকা একটি স্বনামধন্য ধনী পরিবারের। আর এই পরিবারেই রয়েছে পরিবারের সবার আদরের এই ছোট্ট বাচ্চাটা। তাকে তার বাবা মা আদর করে নাম দিয়েছে বিঙ্ক। আর বিঙ্ককে দেখাশোনার জন্য তারা গিলবার্টিন নামের এই মহিলাকে রেখেছে। বিঙ্ক সবসময় অ্যাডভেঞ্চার অফ বেবি বো নামের একটি ছোট্ট গল্পের বই পড়তে খুব ভালোবাসতো। আর গিলবার্টিন তাকে এই বইটা সবসময় পড়ে শোনাতো। বইয়ের গল্পগুলো প্রতিদিন শুনতে শুনতে তার প্রায় 100 বারের ওপরে ওই গল্পগুলো শোনা হয়ে গিয়েছে। বিঙ্কের মা ল্যারিনের একটা শখ ছিল, সে সবসময় চাইতো তার ছেলের ছবি নিউজ পেপারে খুব বড় করে ছাপাবে। এজন্য সে শহরের সবথেকে বড় ফটোগ্রাফারকে ফোন করে ভাড়া করে। কিন্তু 3 জন চোর মিলে সেই ফটোগ্রাফারকে বেঁধে রেখে তারা নিজেরাই ফটোগ্রাফার সেজে বেবি বিঙ্কের বাড়িতে চলে আসে। এরপর চোরদের দলের প্রধান মিসেস ল্যারিনকে দেখে বলে, আমি মিস্টার চার্লি, আর আমি এই শহরের সবথেকে ফেমাস ফটোগ্রাফার। বাহ, আপনার বাচ্চাটা তো খুবই কিউট। এ কথা বলে সে বেবি বিংকে তার কোলে নিতে যায়। আর বেবি বিং তখন তার জায়গা মতন একটা লাথি মারে। এদিকে ল্যারিন যেহেতু ফটোগ্রাফারকে আগে কখনো দেখেনি, তাই সে বুঝতে পারে না যে এই 3 জন আসলে ছদ্মবেশে তাদের বাড়িতে এসেছে। চোরদের দলের প্রধান, যার নাম এডি, সে কিছুক্ষণ ফটোগ্রাফারের মতন অভিনয় করে ল্যারিনকে বলে, আপনার বাচ্চাকে কিছুক্ষণের জন্য আমাদের কাছে একা ছেড়ে দিন, কারণ আপনি এখানে থাকলে সে সবসময় আপনার দিকেই তাকিয়ে থাকবে, আর এতে করে তার ছবিটা ভালো আসবে না। এছাড়া আপনি যে জামাটা পরে আছেন সেটাতেও আপনাকে ঠিকঠাকভাবে মানাচ্ছে না। আপনার নিশ্চয়ই এর থেকে আরো ভালো জামা আছে। আপনি একটা কাজ করুন, আপনি সেগুলোর মধ্য থেকে একটা সুন্দর দেখে জামা পরে আসুন। অ্যাডির কথা মতন জামা চেঞ্জ করার জন্য ল্যারিন তাড়াহুড়ো করে দোতলায় চলে যায়। গিলবার্টিন যাওয়ার আগে বইটা তাদেরকে দিয়ে বলে, যদি বিং কান্নাকাটি করে তাহলে তাকে এই বইটা পড়ে শোনাবেন, আর তাহলেই বেবি বিং শান্ত হয়ে যাবে। এরপর তারা সবাই চলে যাওয়ার পর তারা 3 জন বেবি বিংকে জানলা দিয়ে বের করে নিয়ে চলে যায়। আর পালানোর সময় তারা বেবির ওই প্রিয় বইটাও তাদের সাথে নিয়ে নেয়। অন্যদিকে মিসেস ল্যারিন তার জামা কাপড় বদলে নিচে এসে দেখে সেখানে কেউই নেই। তবে টেবিলের ওপরে একটা কাগজে লেখা আছে, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, আর তার যদি ভালো চান তাহলে পুলিশকে কিছু জানাবেন না। ওদিকে বেবি বিঙ্কের বাবা মিস্টার কটউইলের কাছেও একটা চিঠি পৌঁছিয়ে যায়। চিঠিতে লেখা ছিল, মিস্টার কটউইল, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, আর যদি তাকে জীবিত পেতে চান তাহলে আজ ওভালটিন ফ্যাক্টরির পিছনে $5 মিলিয়ন রেখে যাবেন। এদিকে চোরদের দলের প্রধান এডি আর তার 2 সাকরেদ ভিকো এবং নরবি জঙ্গলের পাশে গিয়ে নিজেদের পোশাক, নকল চুলদাড়ি এবং তাদের গাড়িটাও বদলে ফেলে। আর এরপর বেবি বিংকে তারা তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে এসে প্রথমেই তারা বেবি বিংকের জামা কাপড় পাল্টানোর কথা ভাবে। তবে তারা কেউ এর আগে কোনোদিন বাচ্চা দেখাশুনো করেনি, তাই অনেক কষ্ট করে নরবি বেবি বিংকে একটা জামা পরায়। এদিকে ভিকো গরম দুধ নিয়ে আসে বেবি বিংকে খাওয়ানোর জন্য। তখন সে এডিকে বলে, গরম দুধ খাওয়ালে বাচ্চাটার মুখ পুড়ে যাবে না তো? এডি বলে, নিজের চামড়ায় কয়েক ফোঁটা দুধ ঢেলে দেখো দুধটা কতটা গরম। ভিকো তখন মজা করে নরবির টাক মাথায় কয়েক ফোঁটা দুধ ঢেলে দেয়। নরবি গরম দুধের ছ্যাঁকা খেয়ে জোরে চিৎকার করে ওঠে। এডি তখন বলে, যাও বাচ্চাটাকে এখন ঘুম পাড়িয়ে দাও, কারণ বাচ্চাটা ঘুমিয়ে গেলে আশেপাশের কেউ আমাদের সন্দেহ করবে না। নরবি তখন বেবি বিংকে ঘুম পাড়ানোর জন্য পাশের ঘরে নিয়ে আসে, কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই বেবি বিংকে ঘুম পাড়াতে পারে না। সে তখন তার সামনে নাচ গান করতে থাকে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। তখন পাশের ঘর থেকে এডি বলে, বাচ্চাটাকে ওই গল্পের বইটা পড়ে শোনাও তো, তাহলে হয়তো বাচ্চাটা ঘুমিয়ে পড়বে। তবে নরবি ঠিকঠাকভাবে পড়তে জানতো না, তাই কোনো রকমে সে বইটা পড়ে শোনাতে শোনাতে সে নিজেই ঘুমিয়ে পড়ে।
এদিকে মিসেস ল্যারিনের বাড়ি থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের সাথে কয়েকজন গোয়েন্দা অফিসারও তাদের বাড়িতে আসে আর বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে তারা পরীক্ষা করতে থাকে। পুলিশ অফিসার মিসেস ল্যারিনকে আপাতত বাড়ি থেকে বাইরে যেতে নিষেধ করে। অন্যদিকে নরবি ঘুমিয়ে পড়ার পর বেবি বিঙ্ক নিজেই বইয়ের পাতাগুলো উল্টিয়ে দেখতে থাকে। বিঙ্ক তখন বাইরে তাকিয়ে দুটো পায়রা দেখতে পায়। এর সাথে সে বইয়ের পাতা উল্টিয়ে সেখানেও বড় বড় দুটো পায়রার ছবি দেখতে পায়। তাই সে বইয়ের গল্পের মতন করে অ্যাডভেঞ্চার করার জন্য হামাগুড়ি দিয়ে বাইরে এসে পায়রা দুটোর পিছু পিছু যাওয়া শুরু করে। ওদিকে পাশের রুমে এডি আর ভিকো বসে টিভি দেখছিল। তারা জানতো নরবি বেবি বিঙ্ককে ঘুম পাড়াচ্ছে। এদিকে বেবি বিঙ্ক সেই পায়রাটাকে পিছু করতে করতে সিঁড়ি বেয়ে একদম বাড়ির ছাদে উঠে যায় আর ছাদ থেকে ভাঙা কাচের অংশ দিয়ে সে নিচের দিকে তাকিয়ে থাকে। এমন সময় বিঙ্কের মুখ থেকে কয়েক ফোঁটা লালা এসে এডির ঘাড়ের ওপরে পড়ে। এডি আর ভিকো প্রথমে কিছুই বুঝতে পারে না, তবে হঠাৎ তারা ওপরে তাকিয়ে দেখে বিঙ্ক ছাদের ওপরে তাদের দিকে তাকিয়ে বসে আছে। তারা দ্রুত গিয়ে নরবিকে জাগিয়ে তোলে। তারপর বিঙ্ককে ধরার জন্য তারা ছাদে চলে আসে। ওদিকে বিঙ্ক পায়রাটার পিছু করতে করতে একটা বড় কাঠের পাতাটনের ওপর উঠে পড়ে আর হামাগুড়ি দিতে দিতে সে পাশের বাড়ির ছাদে চলে যায়। এদিকে এডি যখন বিঙ্ককে ধরতে আসে তখন সে পাতাটনের আঘাতে সেখানেই আছাড় খেয়ে পড়ে যায়। বিকো তখন রেগে গিয়ে ওই পাতাটনটিকে নিচে ফেলে দেয়। অন্যদিকে বেবি বিঙ্ক আনন্দ করে হাসতে হাসতে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। বিকো আর নরবি মিলে এডিকে ধরে কোনো মতে সোজা করে দাঁড় করায়। এরপর তারা বলে, আমাদেরকে লাফ দিয়ে এখান থেকে পাশের বিল্ডিংয়ে যেতে হবে, কারণ বাচ্চাটা ওই দিকেই চলে গেছে। এরপর তারা 1, 2, 3 বলে জোরসে একটা লাফ দিয়ে পাশের বিল্ডিংয়ে চলে যায়। তবে এডি মাথায় আঘাত পাওয়ায় সে তাদের সাথে লাফ দিতে পারে না, তাই সে ওপর থেকে নিচে পড়ে যায়। এদিকে বেবি বিঙ্ক ততক্ষণে অন্য একটা বাড়িতে এসে ঢুকে পড়েছে আর এরপর সে বাড়ির মেইন দরজায় গিয়ে শব্দ করতে থাকে। শব্দ শুনে সেই বাড়ির মহিলা এসে দরজা খুলে দেয়। তবে ঠিক তখনই কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়ও ওই বাড়িতে এসেছিল। এজন্য ওই মহিলা বেবি বিঙ্ককে দেখতে পায় না। বাচ্চাটা তাদের পায়ের পাশ দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে চলে আসে। সে সোজা গিয়ে লিফটে উঠে পড়ে আর ঠিক তখনই লিফটটা চালু হয়ে যায়। এরপর বেবি বিঙ্ক নিচে চলে আসে। ওদিকে ভিকো আর নরবি এসে দেখে এডির অবস্থা খুব খারাপ। সে আধমরা অবস্থায় নিচে পড়ে আছে। তারা তাকে টানাটানি করে কোনো রকমে দাঁড় করায় আর ওই সময় বিঙ্ক তাদের পাশ দিয়ে চলে যায়। বিঙ্ক তখন একটা নীল রঙের বাস আসতে দেখে। বাসটা দেখে তার বেবি বইয়ের সেই নীল রঙের বাসটার কথা মনে পড়ে যায়। এরপর সে হামাগুড়ি দিয়ে সেই বাসটায় উঠে পড়ে। বাসটা যখন ছেড়ে দেয় তখন তারা তিনজন দেখে যে বেবি বিঙ্ক বাসটায় করে চলে যাচ্ছে আর সাথে সাথেই তারা বাসটাকে ধরার জন্য তাদের গাড়িটা নিয়ে বাসটার পিছন পিছন যেতে শুরু করে। কিন্তু তারা ঠিক মতন বাসটার পিছু করতে পারে না। তারা কয়েকবার ভুল পথে চলে যায় আর এরপর তারা বাসটাকে হারিয়ে ফেলে। অন্যদিকে বাসের মধ্যে একজন মোটা মহিলা বিঙ্কের সামনে একটা ঝুড়ি রাখে। বিঙ্ক তখন ওই ঝুড়িটার মধ্যে ঢুকে বসে পড়ে। বাস থামার পর ওই মোটা মহিলাটা ঝুড়িতে কি আছে সেটা না দেখেই বেবি বিঙ্কে সহ ঝুড়িটা নিয়ে বাস থেকে নেমে পড়ে। এদিকে চোরের দল অনেক খোঁজাখুঁজি করে অবশেষে বাসটাকে খুঁজে পায়। নরবি তখন দৌড়িয়ে এসে বাসটাকে চেক করতে শুরু করে, কিন্তু সে অনেক খুঁজেও বেবি বিঙ্ককে কোথাও খুঁজে পায় না। এরই মধ্যে ওই মোটা মহিলাটা যখন ভিকোর সামনে দিয়ে যাচ্ছিল তখন ভিকো হঠাৎ ঝুড়ির মধ্যে বেবি বিঙ্ককে দেখতে পায় আর তারপর তারা তিনজন মিলে ওই মোটা মহিলাটাকে ফলো করতে থাকে। মোটা মহিলাটা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরে যায় যে তাকে তিনজন লোক ফলো করছে, তাই সে সাথে সাথেই নিজের ঝুড়ি রেখে তাদের তিনজনকে আচ্ছা করে ধোলাই করতে শুরু করে। এদিকে ঝুড়িটা মাটিতে রাখার কারণে বিঙ্ক ঝুড়ি থেকে বেরিয়ে আবারও চলতে শুরু করে আর চলতে চলতে পাশের একটা শপিং মলে ঢুকে যায়। এই শপিং মলে যারা শপিং করতে আসতো তাদের বাচ্চাদের জন্য একটা আলাদা বেবি কেয়ার ইউনিট ছিল। বেবি বিঙ্ককে একটা মহিলা হামাগুড়ি দিতে দেখে সে মনে করে বাচ্চাটা হয়তো বেবি কেয়ার ইউনিট থেকে বেরিয়ে এসেছে, তাই সে বিঙ্ককে কোলে করে তাকে বেবি কেয়ার ইউনিটে রেখে আসে। তবে বেবি বিঙ্ক আবারও হামাগুড়ি দিয়ে সেই বেবি কেয়ার ইউনিট থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। এরপর সে একটা বেবি কেয়ার সাইকেলের নিচে ঢুকে পড়ে, কিন্তু একটু পরেই একটা মহিলা এসে বেবি কেয়ার সাইকেলটা নিয়ে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর মহিলাটা থেমে গেলে বেবি বিঙ্ক আবার সেখান থেকে বেরিয়ে চলে আসে। বাইরে তখন একজন মহিলা সাংবাদিক
বাচ্চাটা হারিয়ে যাওয়া সম্পর্কে নিউজ রিপোর্ট করছিল। বেবি বিং তখন তার পায়ের নিচ দিয়ে মাইক্রোফোনের তার পেঁচিয়ে কোনোভাবে সেখান থেকে চলে আসে। তবে অল্প সময়ের জন্য ক্যামেরা তার দিকে পড়ায় তাকেও টিভিতে দেখা যায়, কিন্তু কেউই এটা লক্ষ্য করে না। ওদিকে চোর তিনজন একসাথে দাঁড়িয়ে বাচ্চাটাকে কিভাবে খুঁজে পাবে সেই ব্যাপারে কথা বলছিল। এমন সময় তারা টিভির দিকে তাকিয়ে বুঝতে পারে যে বাচ্চাটা তাদের আশেপাশেই আছে। এদিকে বেবি বিঙ্ক একটা হলুদ রঙের ট্যাক্সি দেখে তার বেবি বইয়ের ট্যাক্সিটার কথা মনে পড়ে যায়। ট্যাক্সির দরজাটা যেহেতু খোলা ছিল, তাই সে হামাগুড়ি দিয়ে চলতে চলতে সেই ট্যাক্সির ভিতরে উঠে পড়ে। ওই ট্যাক্সির যাত্রীরা তাকে দেখতে না পেয়ে তার পাশে কিছু জিনিসপত্র রেখে দেয়। এর ফলে সে সেখানে আড়াল হয়ে যায়। এরপর ট্যাক্সিটা যখন ছেড়ে দেয়, তখন এডি কোনোভাবে বাচ্চাটাকে ট্যাক্সির ভিতরে দেখে ফেলে। ট্যাক্সিটা তার গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীরা যখন ট্যাক্সি থেকে নেমে যায়, তখন বেবি বিঙ্কও ট্যাক্সি থেকে আস্তে করে নেমে পড়ে। ট্যাক্সি থেকে বেরিয়ে সে সামনে একটা চিড়িয়াখানা দেখতে পায়, আর এটা দেখে তার মনে পড়ে যায় তার বেবি বইতে হুবহু এরকম একটা চিড়িয়াখানা ছিল। এজন্য সে রাস্তার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে সেই চিড়িয়াখানায় যাওয়া শুরু করে। এদিকে চোর তিনজনও ট্যাক্সিকে ফলো করে সেখানে চলে আসে, আর তারা দেখে ব্যস্ত রোডের মধ্য দিয়ে বেবি বিঙ্ক হামাগুড়ি দিয়ে চিড়িয়াখানার ভিতরে ঢুকে যাচ্ছে। বিঙ্ক যেহেতু অনেক ছোট ছিল, তাই সে খুব সহজেই গাড়ির নিচ দিয়ে চলে যেতে পারছিল, কিন্তু চোর তিনজন অনেক চেষ্টা করেও কিছুতেই রাস্তা পার হতে পারছিল না। তাদের রাস্তা পার হতে বেশ খানিকটা সময় লেগে যায়, আর ততক্ষণে বেবি বিঙ্ক চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়ে। এরপর তারা তিনজন চিড়িয়াখানার ভিতরে আসে, আর তখন তারা দেখতে পায় বেবি বিঙ্ক একটা গরিলার খাঁচার ভিতরে ঢুকে গরিলার পাশে বসে আছে, আর গরিলাটাও বেবি বিঙ্ককে অনেক যত্ন করছে। তারা তিনজন বাচ্চাটাকে সেখান থেকে বের করার জন্য অনেক রকম প্ল্যান করে। প্রথমে ভিকো খাঁচার ভিতরে হাত ঢুকিয়ে বিঙ্কের জুতোর ফিতে ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে আসতে চায়, কিন্তু গরিলাটা সেটা দেখে ফেলে, আর সে তার আঙুল দিয়ে বিঙ্কের অন্য আরেকটা জুতোর ফিতে চেপে ধরে। আর গরিলাটা খুব রেগে গিয়ে ভিকোর হাতে খুব জোরে একটা ঘুষি মারে, যার ফলে ভিকোর হাত মচকে যায়। এরপর নরবি একটা বড় লাঠি বিঙ্কের জামায় বাঁধিয়ে তাকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু গরিলাটা আবারও তাকে আচ্ছা করে মেরে দেয়। কিছু সময় পর বিঙ্ক আর গরিলা ঘুমিয়ে পড়ে, আর এবার এডি নিজেই বেবি বিঙ্ককে বের করার চেষ্টা করে, কিন্তু বিঙ্ককে বের করার সময় গরিলাটার ঘুম ভেঙে যায়। গরিলা উঠেই এডির দুই হাত ধরে ফেলে, আর তারপর তাকে এত জোরে ছুঁড়ে ফেলে দেয় যে সে উড়ে গিয়ে অন্য আরেকটা খাঁচায় গিয়ে আটকে যায়। তারা তিনজন বিধ্বস্ত অবস্থায় সেখানেই পড়ে থাকে। এরপর গরিলার খাঁচার পিছনের দরজাটা খুলে দেওয়া হয়, আর বেবি বিঙ্ক তখন পিছন থেকে আস্তে আস্তে চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়। চিড়িয়াখানার পাশেই ছিল একটা পার্ক। বেবি বিঙ্ক হামাগুড়ি দিতে দিতে ওই পার্কের ভিতরে ঢুকে পড়ে। তাকে দেখে একটা মহিলা বিঙ্কের কাছে এসে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। বিঙ্ক তখন পাশে তাকায়, আর সেখানে অন্য একটা মহিলা বসে বই পড়ছিল। সেই মহিলাকে বিঙ্কের মা মনে করে অন্য মহিলাটা সেখান থেকে চলে যায়। বিঙ্কও তখন হামাগুড়ি দিয়ে পার্কের ভিতর চারিপাশে ঘুরতে থাকে। অন্যদিকে বিঙ্কের কিডন্যাপ হওয়ার খবর নিউজ পেপারেও ছাপিয়ে যায়। নিউজটা দেখে বিঙ্কের মা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ওই চোর তিনজন বেবি বিঙ্ককে খুঁজতে খুঁজতে পার্কে আসার পর তারা তাকে দেখতে পায়। বিঙ্ক তাদের দেখা মাত্র একটা বড় পাইপের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ছোট্ট বিঙ্ককে তারা ওই পাইপের ভিতর থেকে ধরে ফেলে। এরপর তারা তাকে কোলে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু গাড়ির কাছে যাওয়ার সময় তারা দেখে দুইজন পুলিশ অফিসার তাদের গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। পুলিশ দেখে তারা ভয় পেয়ে পার্কের একটা বেঞ্চে বসে পড়ে, আর বিঙ্ককে এডি তার কোলে বসিয়ে তার গায়ের কোটটা দিয়ে তাকে ঢেকে রাখে। পুলিশরা তাদেরকে দেখে তাদের কাছে আসে আর জিজ্ঞাসা করে এখানে ওই গাড়িটা কার। তখন তারা বলে ওটা আমাদেরই গাড়ি। পুলিশ তখন বলে গাড়িটা চালু অবস্থায় আছে, ওটা বন্ধ কেন করনি? এদিকে কথা বলার সময় এডি বিঙ্কের মুখে হাত দিয়ে চেপে ধরে রাখে, তাই বিঙ্ক ভিতর থেকে এডির আসল জায়গায় খামচে ধরতে থাকে। এডি কোনো মতে পুলিশকে বলে গাড়ির ব্যাটারির সমস্যা থাকায় স্টার্টটা বন্ধ করেনি। এরপর পুলিশরা বলে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, তোমরা কি এই ব্যাপারে কিছু জানো? এমন সময় বিঙ্ক এডির পকেট থেকে একটা গ্যাস লাইটার খুঁজে পায়,
তারপর সে ওটাকে টিপে টিপে আগুন জ্বালিয়ে ফেলে, আর আগুন জ্বালিয়ে সে এডির আসল জায়গার পাশে লাইটারটা ধরে রাখে। এডি অনেক কষ্টে ব্যথা সহ্য করে বলে, না, আমরা তো কিছুই জানি না। পুলিশরা নানান বাহানায় তাদের সাথে কথা বলতে থাকে। তবে তখন ভিকো আর নরবি পুলিশদেরকে বিভিন্ন কথায় সেখান থেকে সরিয়ে নেয়। কিন্তু ততক্ষণে এডি ব্যথা সহ্য করতে না পেরে বিংকে ছেড়ে দেয়, আর বেবি বিং আস্তে করে বেঞ্চের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যায়। কিন্তু ততক্ষণে এডির প্যান্ট থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। ভিকো আর নরবি এসে দেখে এডির আসল জায়গায় ততক্ষণে আগুন ধরে গেছে। তারা তাকে মাটিতে ফেলে আগুন নেভানোর জন্য অনেক চেষ্টা করে। তারা বারবার তার বংশের বাতির ওপর লাথি মারতে থাকে, আর অবশেষে তারা আগুন নেভাতে সক্ষম হয়। অন্যদিকে বেবি বিং হামাগুড়ি দিয়ে বড় একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে চলে আসে। সেখানে অনেক লোককে কাজ করতে দেখে তার বেবি বউ বইয়ের একটা ছবির কথা মনে পড়ে যায়। হঠাৎ সে দেখে একটা লোক কেক খেয়ে এক টুকরো কেক বিমের ওপর রেখে দিয়েছে। বেবি বিং ওটা খাওয়ার জন্য সেই বিমের ওপর উঠে বসে। এমন সময় ওই বিমটা অটোমেশিনের সাহায্যে ওপরের দিকে উঠতে শুরু করে। বেবি বিংকো তখন মজা করে কেক খেতে খেতে ওপরে উঠতে থাকে। এরই মধ্যে এডিরা সেখানে এসে বিংকে দেখে ফেলে। তারা তিনজন তখন লিফটে উঠে ওপরে চলে আসে, আর লিফটের ভিতর থেকে তারা বিংকের ওপর নজর রাখতে শুরু করে। কিন্তু লিফটের স্পিড বেশি হওয়ায় তারা বিংকের আগেই ওপরে উঠে যায়। এমন সময় বিংকের বিম তাদের কাছাকাছি চলে আসে। ভিকো তখনই বিমটার উপরে উঠতে যায়, কিন্তু সে ঠিকভাবে উঠতে না পেরে বিমের ওপর ঝুলে পড়ে। ভিকোর ওজনের কারণে বিমটা তাদের দিকে ঝুঁকে যায়, আর বেবি বিং তখন স্লিপ খেয়ে এসে লিফটের ছাদের ওপর বসে পড়ে। এদিকে ভিকো তখনও বিম ধরেই ঝুলতে থাকে। এরপর লিফটটা কিছুটা নিচে নেমে এলে বিং বিল্ডিং এর ভিতরে চলে আসে। ওদিকে নরবি ভিকোকে সাহায্য করার জন্য জোর করে টানতে গিয়ে উল্টে সেও ভিকোর পা ধরে ঝুলে পড়ে। এতক্ষণ তো বেচারা একা একা ঝুলছিল, আর এখন নরবি সাহায্য করতে এসে তার বিপদ আরও বাড়িয়ে দিল। নরবি তখন তার জুতো ধরে ঝুলে থাকতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই সে আর জুতা ধরে ঝুলে থাকতে না পেরে ওপর থেকে পড়তে পড়তে সোজা এসে একটা কাঠের বিমের ওপরে এসে পড়ে। এদিকে ভিকো তখন ঝুলে এসে ভিতরে পড়ে যায়। ভিকো আর এডি মিলে তখন বিংকে খুঁজতে শুরু করে। এদিকে নরবি ওই বিম থেকে পড়ে গিয়ে শেষ পর্যন্ত একটা সিমেন্টের ডাব্বার মধ্যে গিয়ে পড়ে। অন্যদিকে ভিকো পা ফসকে একটা ময়লার ডাব্বার ভিতরে এসে পড়ে। দুইজনকে দুই দিক থেকে হারিয়ে এডি একাই তখন বিংকে খুঁজতে থাকে, আর সৌভাগ্যবশত এডি বিংকে পেয়েও যায়। সে বিংকে দেখেই বলে ওঠে, এইবার তো তোকে ধরে ফেলবই বেটা, আমি সারা জীবনেও এতটা কষ্ট কখনো করিনি। একটা পুচকি বাচ্চা হয়ে তুই আমাকে যা ঘুরান ঘুরিয়েছিস। এই কথা বলে সে যখনই সামনে এগোয় তখন বিংকের লালার ওপর পিছলা খেয়ে সে সেখানে দাঁড়াম করে পড়ে যায়, আর সাথে সাথেই একটা হাতুড়ি এসে তার কপালের ওপরে পড়ে। বেবি বিংক এসব থেকে হাসতে হাসতে সামনে এগোতে শুরু করে। এডি তখন কোনো মতে উঠে দাঁড়ায়, তবে মাথায় আঘাত লাগার কারণে ঠিকঠাক ব্যালেন্স না করতে পেরে সে রং মিক্স করার একটা মেশিনের সুইচ টেনে দেয়, আর সাথে সাথেই ওপর থেকে পিচ্ছিল রং এসে তার পুরো গায়ে পড়তে শুরু করে। এতে করে তার পুরো শরীরে আঠালো রং মেখে যায়। সে তখন সেখানে দাঁড়িয়েই ডায়লগ দিতে শুরু করে, তোকে আমি ছাড়বো না, পিচ্চি বান্দর কোথাকার, তোকে আমি যে করেই হোক ধরেই ছাড়বো। কিন্তু এসব বলতে বলতে সে ওই পিছলা জায়গায় আবারও আছাড় খায়। বিং তখন একটা ক্যারিং লিফট দেখতে পেয়ে তাতে উঠে পড়ে, আর এরপর সে ওটাতে করে নিচের দিকে নামতে থাকে। এডি তখন বিংকে দেখতে থাকে আর বলতে থাকে, আমার সব শেষ হয়ে গেল রে, আমার টাকা পয়সা সব চলে গেল। ঠিক তখনই সে ক্রেনের একটা দড়ি নামতে দেখে লাফ দিয়ে সেটাতে ঝুলে পড়ে। কিন্তু ঝুলে পড়ার সাথে সাথেই হঠাৎ করে মেশিনটা বন্ধ হয়ে যায়। আসলে সন্ধ্যা হয়ে যাওয়ায় সবাই মেশিন আর কাজ বন্ধ রেখে যে যার বাড়িতে চলে যাচ্ছিল। ওদিকে বেচারা এডি সারা গায়ে রং মেখে ক্রেনের দড়ি ধরে ঝুলতে থাকে। এদিকে বিংকের লিফটও ততক্ষণে নিচে চলে আসে। বিং তখন লিফট থেকে নেমে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকে। এদিকে রাতের বেলায় ভিকো আর নরবি এসে এডিকে কোনো মতে সেখান থেকে বের করে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। অন্যদিকে মিসেস ল্যারিনের বাড়িতে গোয়েন্দা অফিসাররা তদন্ত করা নিয়ে কথা বলছিল। তারা বলে, আমরা একটা রিপোর্ট পেয়েছি। অনেকেই বলেছে একটা ছোট্ট বাচ্চাকে প্রথমে বাসে দেখা গিয়েছে, এরপর একটা চিড়িয়াখানায় দেখা গিয়েছে, আর তারপর তাকে একটা পার্কে দেখা যায়।
পাশেই বসে থাকা গিলবার্টিন তখন বলে ওঠে, শেষটা কি কনস্ট্রাকশন বিল্ডিং? অফিসার তখন অবাক হয়ে বলে, হ্যাঁ। গিলবার্টিন বলে, এটা তো বিঙ্কের সব থেকে প্রিয় বইয়ের গল্পটার মতন, আর গল্পে একদম হুবহু এরকমটাই ছিল। তাহলে এর মানে সে এবার নিশ্চয়ই রিটায়ার্ড আর্মি অফিসারদের কাছে যাবে। সাথে সাথেই অফিসাররা তাদেরকে নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের থাকার জায়গার দিকে রওনা হয়। এদিকে বেবি বিং সত্যি সত্যিই আর্মি অফিসারদের বাড়িতে পৌঁছিয়ে যায়। বৃদ্ধ আর্মি অফিসাররা তাকে দেখে অনেকটা খুশি হয়। তারা টিভিতে বিঙ্কের কিডন্যাপ হওয়ার কথাটা জানতো। তারা বিঙ্কে সবার মাঝখানে রেখে গান গেয়ে শোনাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে বিঙ্কের বাবা মাও সেখানে চলে আসে। তার মা তাকে দেখা মাত্রই তার কোলে তুলে নেয়। এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করে। গাড়িতে যাওয়ার সময় বেবি বিঙ্ক একটা বড় বিল্ডিং এর দিকে ইশারা করে বারবার বো বো বলতে থাকে। ল্যারিন তখন বুঝতে পারে বিঙ্কের বইটা নিশ্চয়ই ওই বিল্ডিং এ রয়েছে, এর মানে সে ওই বিল্ডিং এই ছিল। পুলিশরা তখন তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে ওই বিল্ডিং এর কাছে যায়। পুলিশরা চারিদিক থেকে ওই বিল্ডিংটা ঘিরে ফেলে। এদিকে ওই তিনজন চোর তখন ওই বিল্ডিং এর ভিতরেই ছিল। হঠাৎ এডি ওই বইটা দেখতে পায়, আর তার মনে হয় বিঙ্ক হয়তো এই বইটা ফেরত নিতে চলে এসেছে। এই ধারণা করে তারা জানলার সামনে আসে, আর সাথে সাথেই তারা নিচে অনেকগুলো পুলিশের গাড়ি দেখতে পায়। পুলিশ তখন বলে, তোমাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে, বাচ্চার বইটা তাড়াতাড়ি নিচে ফেলে দাও আর আত্মসমর্পণ করো। এরপর তারা বুক ভরা কষ্ট আর অভিমানে বইটা ছুঁড়ে ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। বিঙ্কের বাবা মা বিঙ্কে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। তারা বিঙ্কে ঘুম পাড়িয়ে তাদের নিজেদের রুমে চলে যায়। কিন্তু বিঙ্ক তখনই আবারও উঠে যায় আর সেখানে থাকা অন্য আরেকটা বই হাতে নেয়, যার নাম হলো বেবি বোর চীন অ্যাডভেঞ্চার। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।